সেটা আমি নোটিশ দিয়ে দেবো, টাইম দিয়ে ক্লাস আওয়ারই হবে 15 মিনিটস। ওকে, নাও ইফ আই আস্ক ইউ যে হোয়াট ইজ এ কালেকশন ক্লাস, এটা অ্যান্সার আপনি কি বলবেন? হ্যাঁ, যেখানে ডেটা কালেক্ট করব, ডাটা মানে আপনি তো ডাটাবেজেও ডাটা কালেক্ট করেন, কিন্তু একটা ক্লাসকে আপনি কখন বলবেন যে ম্যাট্রিক্স কি একটা কালেকশন ক্লাস? এমপ্লয়ি কি একটা কালেকশন ক্লাস? ইয়েস অর নো? নো। তাহলে কালেকশন ক্লাসের আইডিয়াটা কি আপনার মতে, কি সেটা অ্যাকর্ডিং টু ইউর পারসেপশন? মানে ক্লাসটা কালেকশন ক্লাস বলছেন? কালেকশন ক্লাস হচ্ছে একটা ক্লাস যেটা এই ক্লাসের অবজেক্টটাই একটা ডাটা স্ট্রাকচার হিসাবে কালেকশন হিসাবে কাজ করে। যেমন স্ট্যাক ইজ এ কালেকশন, কিউ ইজ এ কালেকশন, অ্যারে ইজ এ কালেকশন, লিস্ট ইজ এ কালেকশন, ট্রি ইজ এ কালেকশন অফ নোড, গ্রাফ অলসো ইজ এ কালেকশন অফ নোড। তাহলে এই ক্লাসগুলোকে আপনি ম্যাপ, সেট, এগুলো সব কালেকশন ক্লাস। তাহলে এই ক্লাসগুলো অলরেডি লাইব্রেরিতে আছে। So we ask you in DS course to implement your own stack class বা queue class বা linked list class. আর প্রশ্ন হলো যে কেন? আপনার তো লাইব্রেরিতে আছে, আপনারটা কি লাইব্রেরি থেকে বেশি এফিশিয়েন্ট? তাহলে আপনাকে দিয়ে কেন আমরা ইমপ্লিমেন্ট করাই? যাতে আপনি বুঝতে পারেন কিভাবে ক্লাসগুলো কাজ করে। মানে আপনার একটা ডেপথ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনাকে দিয়ে ইমপ্লিমেন্ট করানো হয়। কিন্তু ইন্ডাস্ট্রিতে কখনোই বলবে না যে ইমপ্লিমেন্ট ইউর ওন স্ট্যাক। প্রোগ্রামিং কন্টেস্টে আপনি যখন যাবেন, উইনার আর নন উইনারের মধ্যে ডিফারেন্স কি? উইনার দে ট্রাই টু রিইউজ দ্য কোড, ওকে? ওরা কখনোই একটা সার্চিং, সর্টিং, ডাটা স্ট্রাকচার কোড লিখবে না। এগুলো সব লাইব্রেরিতে আছে। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি কন্টেস্ট ইউজ করেন না কেন, পাইথন হোক, সি প্লাস প্লাস হোক, জাভা হোক, যাই হোক, সি হোক, প্রত্যেকটা লাইব্রেরিতে এই বেসিক অ্যালগরিদম গুলো ইমপ্লিমেন্ট করা আছে, বেসিক ডাটা স্ট্রাকচার গুলো ইমপ্লিমেন্ট করা আছে অ্যাজ এ ক্লাস। আর যদি নন অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হয় তাহলে অ্যাজ এ ফাংশন। আপনি ওটাকে শুধু ইউজ করবেন। সো আমরাও আমাদের অবজেক্ট গুলোকে যদি অ্যাকুমুলেট করতে চাই, so we will also use collection class. Okay, example বলেন। stack, queue, array, capital A, array, okay, list, কিন্তু লিস্ট ক্লাস না, লিস্ট হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস হচ্ছে ক্লাসের কাজিন। এখানে পরে কথা হবে, ওকে? তাহলে আপনি যদি কোনো স্পেসিফিক অ্যাক্সেস অর্ডার মেনটেন করতে না চান, যেমন লিফো বা ফিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এরকম যদি কোনো বিষয় না থাকে, এরকম বিষয় থাকলে আপনি স্ট্যাক বা কিউ ইউজ করবেন। লাস্ট ইন ফার্স্ট আউট যদি ওই অর্ডারটা যদি আপনি মেনটেন করতে চান তাহলে স্ট্যাক ইউজ করবেন, ফার্স্ট ইন ফার্স্ট আউট হলে কিউ ইউজ করবেন। কিন্তু যদি এই অর্ডারের কোনো বিষয় না থাকে তাহলে আপনি অ্যারে অথবা লিস্ট ইউজ করতে পারেন। Now what is the pro of array and cons of array? cons হচ্ছে প্রো কি, মানে অ্যারে ভার্সেস লিস্ট। তাহলে অ্যারের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে যে আমার এলিমেন্টস গুলো অর্ডার মেইনটেইন করছে, র্যান্ডম অ্যাক্সেস করতে পারেন। সো আপনি যদি বলেন যে দিস ইজ অ্যান অ্যারে অফ 10 ইন্টিজার্স, তাহলে আপনাকে 40 বাইটের একটা চাঙ্ক দেওয়া হবে, কন্টিনিউয়াস মেমোরি। তাহলে আপনি ইন্ডেক্স ইউজ করতে পারেন 0 1 2 3, কারণ তারা একই কন্টিনিউয়াস। তাহলে আপনি ক্যালকুলেট করে অ্যাড্রেস বের করে র্যান্ডমলি যে কোনো একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারেন। এটা হচ্ছে অ্যারের প্রো। কিন্তু অ্যারের কন হচ্ছে ফিক্সড সাইজ। ওয়ান্স ইউ অ্যালোকেট মেমোরি ফর দ্য অ্যারে 10 এলিমেন্টস, 10, আপনি 12টা রাখতে পারবেন না।
12টা রাখতে হলে আপনাকে রিঅ্যালোকেট করতে হবে, 12টা ডাটা ট্রান্সফার করতে হবে, আগেরটা ডিলিট করতে হবে। কিন্তু এক্সিস্টিংটাকে আপনি ঠেলে স্পেস বাড়াতে পারবেন না, কারণ এটা তো কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস আপনি যেটা বাড়াতে যাচ্ছেন সেই বর্ধিত যে ইমিডিয়েট মেমোরি মাইট বি অ্যালোকেটেড টু সামবডি এলস, তাহলে আপনি ওটা পাবেন কি করে? ঠিক আছে, তাহলে র্যান্ডম অ্যারে হচ্ছে ফাস্ট র্যান্ডম অ্যাক্সেস, ভেরি ফাস্ট, সিডির মতো, পেন ড্রাইভের মতো। 10টা গান আছে, আপনি যে কোনো গান প্লে করতে পারেন। আর লিস্ট হচ্ছে আপনার ক্যাসেট টেপের মতো, ওই যে ফিতা ঘুরবে, যদি রিওয়াইন্ড করা থাকে, দেখছেন কেউ অডিও ক্যাসেট? কে দেখছেন? খুব বেশি লোক দেখেন নাই। দেখেছি বাট ইউজ করা হয়। হ্যাঁ, তাহলে অডিও ক্যাসেটে তো টেপ থাকে, তো টেপটা যখন রিওয়াইন্ড করে, এই যে ভদ্রলোক ব্যাকশো হয়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে, এখানে তো তাহলে আপনি যখন রিওয়াইন্ড করে প্রথম গানে থাকবেন, আপনি চাইলে তো 5 নম্বর গান প্লে করতে পারবেন না, তাহলে আপনাকে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করতে হবে। একটা লিঙ্ক লিস্টের কথা চিন্তা করেন, আপনি কি সরাসরি ফিফথ নোট রিড করতে পারবেন? প্রথম নোটে ঢুকে দেখতে হবে সেকেন্ড নোট কোথায়, সেকেন্ড নোটে ঢুকে দেখতে হবে থার্ড নোট কোথায়, তাহলে আপনাকে সিকোয়েন্সিয়ালি। সো লিস্ট ইজ সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, এটা হচ্ছে কম। আর লিস্টের প্রো হচ্ছে আনলিমিটেড এলিমেন্ট, as long as memory is there you keep on adding the elements। তাহলে দুইটারই কিন্তু প্রোস এন্ড কনস আছে। তাহলে অ্যারে এবং লিস্টের প্রো, দুইটা প্রো মিলে যদি একটা ক্লাস বানানো যেত, মন্দ হতো না। সেরকম একটা ক্লাস হচ্ছে অ্যারে লিস্ট। তাহলে এইটাই জাভাতে মোস্টলি ডিফ্যাক্টো কালেকশন ক্লাস হিসেবে ইউজ হয়। ওকে, তাহলে আমরা কালেকশন ক্লাসের ইম্পর্টেন্স বুঝলাম। আমরা নিজেরাও ক্রিয়েট করতে পারি এই ক্লাসগুলো, বাট ওয়াই রিইনভেন্ট দ্য হুইল? অলরেডি এফিশিয়েন্ট হুইলস আর জেনারেটেড, সো ইউজ দেম। ওকে, ইউজ করার আগে আমাদের যে কনসেপ্টটা বোঝা দরকার সেটা হলো যে হোয়াট ইজ জেনেরিক ক্লাস। তো খেয়াল করেন, ফার্স্ট অফ অল আপনারা আমাকে বলেন, ডিড ইউ ইমপ্লিমেন্ট স্ট্যাক ক্লাস ইন ইউর ডাটা স্ট্রাকচার কোর্স? ওকে, তাহলে আপনি হয়তোবা এরকম একটা ক্লাস লিখেছেন যে ক্লাস স্ট্যাক। এখন এই স্ট্যাকের এলিমেন্ট গুলো হোল্ড করার জন্য ভেতরে আপনি ফিল্ড হিসাবে কি ইউজ করেছেন? স্ট্যাক নিজে তো আর অ্যারে না, স্ট্যাক নিজে তো লিস্টও না, তাহলে যে পুশ করে রাখবেন কোথায়? একটা লিংক লিস্ট। তাহলে ভেতরে আপনার একটা কালেকশন রাখতে হয়েছে। তো আপনি যদি স্ট্যান্ডার্ড কালেকশন রাখেন, ধরেন অ্যারেই যদি রাখেন, তাহলে আপনি যদি বলেন জাভার সিনট্যাক্স অনুযায়ী, তাহলে ইন লেটস সে ভ্যালস, তাহলে আপনি যখন পুশ করবেন এই ভ্যালস এর মধ্যে গিয়ে ঢুকবে, তাই না? নাও মাই কোশ্চেন ইজ, এই তাহলে আমি যদি আপনাকে একটা রিপ্রেজেন্টেটিভ একটা স্যাম্পল কোড দেখাই যে ইন স্ট্যাক, তাহলে এখানে আমার একটা অ্যারে ভ্যালস নামে আছে, ইন্টিজার অ্যারে, এবং আমার ইন্ডেক্স ট্র্যাক করার জন্য একটা পয়েন্টার আছে টপ ইন্টিজার। ওকে, তাহলে কনস্ট্রাক্টরে গিয়ে আমি বলতেছি যে যখন স্ট্যাক এমটি তখন ইন্ডেক্স হবে -1, কারণ ফার্স্ট এলিমেন্টটা 0 ইন্ডেক্সে ঢুকবে। আর আমি ডিফল্ট কনস্ট্রাক্টর হিসাবে বলতেছি যে কেউ যদি প্যারামিটার না বলে তাহলে স্ট্যাকের সাইজ হবে 10। আর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে সাইজ দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে অ্যালোকেশনটা ভ্যালসের মধ্যে ওইভাবে হবে। নাও আই হ্যাভ এ পুশ মেথড, এখানে আমি একটা ইন্টিজার পাঠাচ্ছি। এখন আমি দেখতেছি যে স্ট্যাক ওভারফ্লো কিনা, যদি না হয় তাহলে আমি ইন্ডেক্স বাড়ায় ওই প্যারামিটারটা পুশ করে দিচ্ছি। পপে আমি টপ মোস্ট এলিমেন্ট রিটার্ন করে দিচ্ছি আর টপকেও মাইনাস করে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার একটা স্ট্যান্ডার্ড সর্ট অফ স্ট্যাক ক্লাস। নাও ক্যান ইউ ইউজ দিস ক্লাস? এখন আপনি যখন এই ক্লাসের অবজেক্ট তৈরি করবেন, ধরেন stk1, stk1 এ আপনি কি পুশ করতে পারবেন? হোয়াট ইউ ক্যান পুশ ইন stk1? ইন্টিজার অনলি। ক্যান ইউ পুশ ফ্লোট in this class object? এই স্ট্যাকের অবজেক্ট ক্রিয়েট করে সেখানে কি আপনি stk2.push সেখানে একটা ফ্লোট পাঠাতে পারবেন? বা stk3.push আপনি একটা স্ট্রিং পাঠাতে পারবেন? তাহলে আপনার এই ডাটা স্ট্রাকচারটা, কালেকশন ক্লাস নরমালি রিজেম্বলস ডাটা স্ট্রাকচার,
তাহলে ডাটা স্ট্রাকচার শুড বি টাইপ নিউট্রাল। আপনি যদি লাইব্রেরিতে একটা ডাটা স্ট্রাকচার রাখেন, ওয়াই ইউ আর বাইন্ডিং ইট টু এ স্পেসিফিক, আপনার এই স্ট্যাক ক্লাসটা খুব বেশি লোকের কাজে লাগবে না। যার শুধু ইন্টিজার পুশ করা দরকার তারই শুধু কাজে লাগবে। কিন্তু যে ফ্লোট পুশ করার জন্য একটা স্ট্যাক চায়, যে স্ট্রিং পুশ করার জন্য একটা স্ট্যাক চায়, যে বিলগুলো পুশ করার জন্য একটা বিল টাইপের স্ট্যাক চায়, কাজ করবে না আপনার স্ট্যাক ক্লাস, কারণ আপনার স্ট্যাক ক্লাস ইজ নট টাইপ নিউট্রাল। সো জেনেরিক ক্লাস হচ্ছে টাইপ নিউট্রাল ক্লাস। ওকে, তো তাহলে দ্য ক্লাস হুজ ফিল্ড টাইপ and or method parameter type and or method return type এর কোনোটাই বা মোর দেন ওয়ান যদি প্রিডিফাইন্ড না হয়, অর্থাৎ নট বাইন্ড টু স্পেসিফিক টাইপ, দেন ইট ইজ এ জেনেরিক ক্লাস। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই ফিল্ডটাকে বলবো জেনেরিক ফিল্ড অথবা জেনেরিক প্যারামিটার অথবা জেনেরিক রিটার্ন টাইপ। এইটুকু আগে হজম করেন, তারপরে কথা বলি। না বুঝলে প্রশ্ন করেন। না, অ্যান্ড অর বলা আছে, তার মানে আপনার একটা ফিল্ড কোনো নির্দিষ্ট টাইপের না। আপনি বলতেছেন ভ্যাল একটা ফিল্ড, কিন্তু আপনি বলতেছেন না এটা ইন্টিজার না ফ্লোট না ডাবল, এটা যে কোনো কিছুই হতো, তাহলে আপনার এটা জেনেরিক ফিল্ড। অথবা আপনি বলতেছেন আমার একটা মেথড ওয়ানের প্যারামিটার প্যারা ওয়ানের টাইপ, আপনি বলে দেন না এটা ইন্টিজার না ফ্লোট না ডাবল, আপনি বলতেছেন এটা একটা জেনেরিক প্যারামিটার। অথবা একটা মেথডের রিটার্ন টাইপ আপনি বলতেছেন না যেটা ইন্টিজার হবে না ফ্লোট হবে না ডাবল হবে, রিটার্ন টাইপ আপনি বলতেছেন জেনেরিক। তাহলে যে কোনো একটাও যদি হয় তাহলে আপনার ক্লাসটা জেনেরিক। বা হতে পারে যে আপনার ফিল্ডও জেনেরিক, মেথড প্যারামিটারও জেনেরিক, তিনটাই হতে পারে, কিন্তু মিনিমাম একটাও যদি থাকে দেন ইওর ক্লাস ইজ জেনেরিক। তার মানে আপনার ওই ক্লাসটা কোনো নির্দিষ্ট টাইপ স্পেসিফিক না। So we want all the data structure to be type neutral. That makes sense. আপনি একটা গ্রাফ, একটা বাইনারি ট্রি ক্লাস তৈরি করছেন, আপনি কি এটা যদি ফোর্স করেন আমার বাইনারি ট্রি নোডে শুধু ইন্টিজার রাখা যাবে, তো এখন আপনার বাইনারি ট্রি নোডে যদি কেউ স্ট্রিং রাখতে চায়, আপনার বাইনারি ট্রি নোডে যদি কেউ ফ্লোট রাখতে চায়, তাহলে তো আপনার ক্লাস ইউজ করতে পারবে না। সো in general, common sense wise, if you think logically, that data structure should be implemented as type neutral class or generic class. Okay? এখন যে একটা জেনেরিক ক্লাস আবার একই সাথে কালেকশন ক্লাসও জেনেরিক হতে পারে, আবার একটা কালেকশন ক্লাস না সেটাও জেনেরিক হতে পারে, বাট মোস্টলি কালেকশন ক্লাসগুলো আমরা জেনেরিক ক্লাস হিসেবে বানিয়ে থাকি বা লাইব্রেরিতে সেগুলো ওইভাবে তৈরি করা। তাহলে আমরা এই স্ট্যাকটাকে যদি জেনেরিক করতে চাই, দেখেন ইন্ট এখানে হাইলাইট করা আছে, মানে ইন্ট ছাড়া এই ক্লাসে কিছু করা যাবে না। আপনার মেমোরি অ্যালোকেট করতে হবে ইন্ট, পুশ করবেন ইন্ট, পপ রিটার্ন করবে ইন্ট, তাই না? মেমোরি অ্যালোকেট করবেন ইন্ট টাইপের। তাহলে এই স্ট্যাক দিয়ে তো আমি ফ্লোট স্ট্রিং এগুলো ইউজই করতে পারবো না। সো নাও আই মেক ইট এ জেনেরিক টাইপ। ওকে, now I say stack, not in stack, শুধু stack. Now I introduce a generic parameter or dummy parameter. That's a typically capital letter. Which letter it doesn't matter, a capital letter. এখানে stack বলে s দেওয়া হয়েছে, আপনি ই দিতে পারেন এলিমেন্ট মিন করে, যা খুশি দিতে পারেন, একটা ক্যাপিটাল লেটার থাকবে। এই ক্যাপিটাল লেটারটা ইজ নট এ রিয়েল টাইপ, ইজ দ্য জেনেরিক টাইপ। অবজেক্ট ক্রিয়েট করার সময় দিস জেনেরিক টাইপ উইল be given an actual time আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো একটু পজ দেই, আজানটা শেষ হোক। সো now I am telling my generic type is s. so vals হচ্ছে s টাইপের অ্যারে। s একটা কাল্পনিক টাইপ, রিয়েলিটিতে এরকম কোনো টাইপ নাই। তাইলে আমাকে কনস্ট্রাক্টরে নিউ করতে হবে s টাইপের ভ্যালু এলিমেন্ট, s টাইপের 10টা এলিমেন্ট বা s টাইপের যে কয়টা প্যারামিটার। পুট করব আমি s টাইপের একটা ভ্যালু, পপ আমাকে রিটার্ন করবে একটা s টাইপের ভ্যালু। তাহলে এই স্ট্যাকের যে ফিল্ড এবং পুশের প্যারামিটার, পপের রিটার্ন টাইপ, কনস্ট্রাক্টরে নিউ করতেছি, সবই s, কিন্তু s তো কোনো রিয়েল টাইপ না, এটা একটা ভার্চুয়াল টাইপ। তাহলে
আমি যখন অবজেক্ট ক্রিয়েট করব, এখানে খেয়াল করেন এস ছিল না, এখানে এস বলে এখানে সব এস। এখানে যদি ইন্ট হয় তাহলে এগুলো সব ইন্ট, এটা ইন্ট হবে, এটা ইন্ট হবে, এটা ইন্ট হবে। এটা যদি এখানে যদি স্ট্রিং হয় তাহলে এটা স্ট্রিং হবে, এটা স্ট্রিং হবে, এটা স্ট্রিং হবে। বুঝতেছেন? আমি যখন অবজেক্ট ক্রিয়েট করব যে স্ট্যাক 1, আমি বলতেছি স্ট্যাক 1 এর এস হচ্ছে ইন্ট, তাহলে স্ট্যাক 1 এর জন্য সবকিছু ইন্ট। So stack 1 will work as integer stack. আমি বলতেছি স্ট্যাক stk 2 এটাও ইন্ট, কিন্তু এই স্ট্যাকটার সাইজ 10, এই স্ট্যাকের সাইজ 20, কারণ ডিফল্ট কনস্ট্রাক্টরে 10 অ্যাসাইন করে, এই যে নিউ 10, আর প্যারামিটারের কনস্ট্রাক্টরে সাইজটা দিব তাই। তাহলে stk 1 stk 2 হচ্ছে ইন্টিজার স্ট্যাক, একটা সাইজ 10 একটা সাইজ 20। stk 3 হচ্ছে একটা ফ্লোট স্ট্যাক, কারণ s তখন ফ্লোট দিয়ে রিপ্লেস হবে। কার জন্য? stk 3 এর জন্য। তাহলে একই ক্লাসের ভিন্ন ভিন্ন অবজেক্টে আমি এস কে ভিন্ন ভিন্ন টাইপ দিয়ে ইউজ করতে পারি। তাহলে আমি এই একই স্ট্যাক ক্লাসটা ইম্পোর্ট করলাম, আমি বললাম যে আমার stk1 আমি ইন্টিজার রাখতে চাই, তা আমি এই অবজেক্ট ক্রিয়েট করার সময় বলবো যে আমার stk1 এ ইন্টিজার। আরেকজন ইম্পোর্ট করছে, সে বলতেছে আমার stk3 তে আমি ফ্লোট রাখতে চাই, তো সে বলবে ফ্লোট। stk4 একজন বললো যে আমি স্ট্রিং পুট করব, তো সে এটাকে বললো যে সেম ক্লাস, আপনার কিন্তু চারটা আলাদা ক্লাস না, একটাই ক্লাস, জেনেরিক ক্লাস। সো দিস ইজ জেনেরিক ক্লাস। এনি কোশ্চেন সো ফার? অলসো জেনেরিক। অ্যারে লিস্ট স্ট্যাকও তাই, আমাদের এই স্ট্যাকটাও কালেকশন ক্লাস অ্যাজ ওয়েল এজ জেনেরিক ক্লাস। এই যে এখন যে স্ট্যাকটা দেখাচ্ছি, কিন্তু এই আগের স্ট্যাকটা ছিল not generic class, but it is a collection class. Int stack is a collection class only, but এই stack class যেটা আমরা এখন দেখছি এটা কালেকশন, জেনেরিক কালেকশন ক্লাস। তো আমাদের অ্যারে লিস্ট বা অ্যারে অর্থাৎ লাইব্রেরিতে আপনি যে কালেকশন বা স্ট্যাক কেউ যাই পাবেন, যত ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করা আছে ইন লাইব্রেরি, দে আর অল জেনেরিক, বিকজ that supposed to be common sense wise data structure should be type neutral. So that's why they are implemented in generic class. Generic class is nothing exclusive to Java. এটা C++ এও করতে পারবেন, অনেক ল্যাঙ্গুয়েজে আপনি করতে পারবেন, ওকে। বাট C++ এ বলে টেমপ্লেট ক্লাস, এখানে এটাকে বলে জেনেরিক ক্লাস, ওকে। টার্মটা আলাদা, ওকে। তো এখন পাইথনে তো এটা নিয়ে চিন্তাও করা লাগে না। হ্যাঁ, এই জন্য পাইথন আপনার লাইফ এত বেশি ইজি করে দিছে। এটা আবার মানে আপনি যদি সফিস্টিকেশন এবং ক্রিয়েটিভিটির দিকে চিন্তা করেন, ইট উইল ব্যাকফায়ার অন ইউ। হ্যাঁ, মানে আপনি নিজে কোড লেখা, নিজে কোড প্রডিউস করার মধ্যে যে আনন্দ, যে স্যাটিসফ্যাকশন, অ্যান্ড মোস্ট অফ অল ইউ ক্যান কাস্টমাইজ এ লট। যখন সে অনেক কিছু আপনি অটোমেটেড করে ফেলবেন, আপনার কাস্টমাইজেশন স্কোপ কমে যাবে। পাইথন হ্যাজ ইটস ওন স্ট্রেংথ ইন ডিফারেন্ট স্পেকট্রাম, ওকে। তাহলে এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট করে কেন? সবারই যার যার স্ট্রেংথ এরিয়া আছে। যাই হোক, আমরা এখন আমাদের এটাতে থাকি। এখন বলেন এনি কোশ্চেন? এই যে আমরা চারটা স্ট্যাক বানালাম, stk 1 2 3 4, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন হিয়ার? কোশ্চেন তো একটা থাকা উচিত ভিজুয়ালি। স্যার stk 1 2 3 কে লাল কালি দিছেন কেন? স্যার এটাকে কোনো ক্লাসের কোনো মেথডের মধ্যে রাখা লাগবে? না, এই লাল কালি আর কালো কালির মধ্যে পার্থক্য কি? আমি বলতেছি এই stk 1 হচ্ছে ইন্টিজার, stk 3 হচ্ছে ফ্লোট, আর stk 4 স্ট্রিং। কি ধরনের ডাটা আমি পুট করতে পারবো, এটাই পার্থক্য। তাছাড়া তো কি কোনো পার্থক্য আছে? তাহলে ওই তিনটাকে রেড মার্ক করা হয়েছে কেন? এরর দেখাবে বলে রেড মার্ক করা হয়েছে, কিন্তু কেন মনে হয়? কোথায় স্পেস নাই? দিলাম স্পেস, এটা কোনো ইস্যু না, এটা কোনো ইস্যু না, এটা হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস মানে হচ্ছে দোষণীয় না। তো স্ট্রিং এর এস তো ক্যাপিটালি, আইএনটির আই তো ছোট হাতেরই, আইএনটি প্রিমিটিভ আইএনটি কি ক্যাপিটাল আই? ইন্টিজার কি ক্যাপিটাল আই? তাহলে যে টাইপ আমি তো তাই দিচ্ছি।
স্ট্রিং কিভাবে লেখেন জাভাতে? ক্যাপিটাল এস, তো তাই তো দিয়েছি। ফ্লোট কিভাবে লেখেন? স্মল এফ। বিষয়টা হলো এই যে জেনেরিক টাইপ আমি বলতেছি এস, এস উইল বি রিপ্লেসড বাই এ রিয়েল টাইপ, খেয়াল করেন, বাট দ্যাট রিয়েল টাইপ হ্যাজ টু বি এ ক্লাস। স্যার বুঝছি একটু নাও এস হচ্ছে আপনার টেম্পোরারি টাইপ। অবজেক্ট যখন ক্রিয়েট করবেন স্ট্যাকের, তখন আপনি বলে দিবেন এস শুড বি রিপ্লেসড বাই দিস টাইপ, আপনি একটা টাইপ দিয়ে দিবেন। তাহলে এস কে আপনি রিপ্লেস করতে, এস ক্যাপিটাল লেটার কেন? ক্লাস নেম বিগিনস উইথ ক্যাপিটাল লেটার, এই জন্য বলছি যে জেনেরিক টাইপ ক্যাপিটাল লেটার। এটা একটা মানে আছে তো, ছোট হাতের লেটারও তো হইতে পারত। তার মানে এখানে সিগনিফাই করা হচ্ছে যে এস হচ্ছে একটা ডামি ক্লাস, আসলে এরকম কোনো ক্লাস নাই, কিন্তু আপনি অবজেক্ট ডিক্লেয়ার করার সময় স্ট্যাকের বলে দিবেন যে স্ট্যাকের এলিমেন্টটা কোন ক্লাসের হবে। এখন আপনি যদি প্রিমিটিভ রাখতে চান, তাহলে আপনাকে র্যাপার ইউজ করতে হবে, ইন্টিজার, আইএনটি দিলে হবে না, ফ্লোটের জায়গায় ক্যাপিটাল এ ফ্লোট। এগুলো হচ্ছে প্রিমিটিভস এর ক্লাস ইকুইভ্যালেন্ট। প্রত্যেকটা প্রিমিটিভ, জাভাতে প্রিমিটিভ হচ্ছে আইএনটি, ফ্লোট, লং, শর্ট, ডাবল, বাইট, ক্যার বা চার, ওকে, আর হচ্ছে বুলিয়ান, এই 8টা হচ্ছে প্রিমিটিভ। এদের প্রত্যেকের র্যাপার ক্লাস আছে। তাহলে আইএনটি র্যাপার ক্লাস হচ্ছে ক্যাপিটাল আই ইন্টিজার, ছোট হাতের ফ্লোটের র্যাপার ক্লাস হচ্ছে ক্যাপিটাল এফ ফ্লোট, ছোট হাতের লং এর র্যাপার ক্লাস হচ্ছে ক্যাপিটাল এল লং। স্যার র্যাপার ক্লাসটা দিয়ে আসলে কি বুঝছেন? আসতেছি সেখানে, ওটাও আমাদের একটা টপিক আছে, র্যাপার ক্লাস। এই যে র্যাপার ক্লাস, ওটা আজকে আলাপ করে ফেলতে পারি। হ্যাঁ আমরা যে ক্লাস করেছিলাম যখন অ্যারিথমেটিক অপারেশনে যে পার্সিং করতে হবে, হ্যাঁ, কিন্তু আমরা কনসেপ্ট আলাপ করি না, আমরা ইউজ করে ফেলছি, তাই না? জি, হ্যাঁ, কারণ হলো এটা নিবে না, আপনি এখানে ফ্লোট দিতে গেলে এরর দিয়ে দিবে। আপনাকে দেখাই, ধরেন অ্যারে লিস্ট একটা জেনেরিক ক্লাস, তাহলে আমি যদি এখন একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করি, আমার কন্ট্রোলার ক্লাসে যদি আমি অনেকগুলো প্যাসেঞ্জার রাখতে চাই, তাহলে একটা অ্যারে বা লিস্ট আমি ইউজ করতে পারতাম। আমি অ্যারে লিস্ট ইউজ করতে চাই, তাহলে আমার কন্ট্রোলারটা ক্লাসে গিয়ে এই যে P1 P2 না করে আমি এখন অ্যারে এলিমেন্ট হিসেবে রাখবো, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে একটা কন্ট্রোলার ক্লাসে যদি একটা, এগুলো তো কন্ট্রোলার ক্লাসের ফিল্ড, এই ফিল্ডগুলো কোথা থেকে আসছে? এগুলো হচ্ছে এফএক্সএমএল নোডের অবজেক্ট নেম, তাই না? সেগুলো হচ্ছে এফএক্সএমএল ফিল্ড, কিন্তু আমার তো নিজস্ব ফিল্ডও লাগতে পারে। তাহলে আমি এখন একটা নিজস্ব ফিল্ড ডিক্লেয়ার, আপনার যদি একটা স্ট্রিং দরকার হয় এই ক্লাসে, আপনি চাইলে ডিক্লেয়ার করতেই পারেন, কোনো অসুবিধা নাই, কেউ না করে নাই। তার মানে আপডেট কন্ট্রোলার আপনাকে ফিল্ড দিবে ঠিকই, বাট ইউ আর নট লিমিটেড টু দোজ ফিল্ডস। ওই ফিল্ডগুলো হচ্ছে আপনার ভিউ এর কোন নোটগুলোকে আপনি ক্লায়েন্ট হিসেবে ইউজ করতে চান, তারা ফিল্ড হিসেবে আসছে। বাট তাদের বাইরেও তো আপনার নিজস্ব ফিল্ড লাগতে পারে, বেসড অন ইউর লজিক অফ ইউর অন অ্যাকশনস। তাহলে আপনার অন অ্যাকশনে কি করতে চান তার উপর ভিত্তি করে আপনার একটা টেম্পোরারি অ্যারে লাগতে পারে, আপনার একটা 2D অ্যারে লাগতে পারে, একটা লিস্ট লাগতে পারে, তাই না? যা খুশি একটা স্ট্রিং লাগতে পারে, আপনি সেগুলো ডিক্লেয়ার করবেন, কোনো অসুবিধা নাই। যদি সেটা ওয়ান টাইম ইউজ হয় অনলি ফর দ্য মেইন সাইড মেথড, তাহলে লোকাল হিসেবে ডিক্লেয়ার করতে পারেন। কিন্তু একই ভ্যালু যদি মাল্টিপল মেথড থেকে, মাল্টিপল অন অ্যাকশন থেকে একই ভ্যালু ইউজ করতে চান, তখন আপনি সেটাকে ফিল করতে পারেন। তো তাহলে আমি যদি এখন একটা অ্যারে লিস্ট ইউজ করতে চাই, খেয়াল করেন, অ্যারে লিস্ট, ঠিক আছে, আমি যদি এখন বলি যে ইন্ট লিস্ট, এটা আমি নাম দিলাম, এখন আমাকে বলতে হবে যে অ্যারে লিস্টটা তো আসলে টাইপ বলে দিতে হবে অবজেক্ট ডিক্লেয়ার করার সময়। আমি যদি বলি ইন্ট, নিবে না, রেড আন্ডারলাইন। তার মানে আমার এখানে যে এস যেটা আছে বা এস ই ক্যাপিটাল লেটার যাই থাকুক, দ্যাট শুড বি রিপ্লেসড উইথ এ ভ্যালিড ক্লাস। তাহলে আমি যদি ইন্টিজারই রাখতে চাই, তাহলে আমাকে এখানে দিতে হবে ইন্টিজার। নাও ইট ইজ ওকে, নাও অ্যারে লিস্ট নিড টু বি ইম্পোর্টেড, ইম্পোর্ট হয়ে গেছে। তো দেখেন অ্যারে লিস্ট ইউটিলিটি প্যাকেজ থেকে আসছে, ওকে। এই যে র্যান্ডম ক্লাস, ওটা ইউটিলিটি প্যাকেজ, স্ক্যানার ক্লাস, এগুলো সব ইউটিলিটি টুল, ওকে। টেবিল আপনার এফএক্স লাইব্রেরি থেকেই আসবে।
হ্যাঁ আসতেছি সেখানে। তার মানে কি আপনি খেয়াল করেন যে আপনার অনেক টেবিলও একটা জেনেরিক ক্লাস। টেবিলের রো গুলো কি? আপনি যখন একটা টেবিল বানান, টেবিলের ভেতরে একটা কালেকশন আছে, কালেকশন অফ রোজ। এখন আপনার একটা টেবিলের কালেকশনের এলিমেন্ট হতে পারে প্রোডাক্ট অবজেক্ট, তাহলে একটা প্রোডাক্ট ক্লাসের 10টা ফিল্ড আছে, 10টা কলাম। আর একটা টেবিলের এলিমেন্ট হতে পারে এমপ্লয়ি অবজেক্ট। তাহলে টেবিলের যে কালেকশন, ভেতরে ওর যে একটা অ্যারে লিস্ট আছে, ওটা তো সে স্পেসিফিক করে দিতে পারবেন যে পৃথিবীর সব টেবিলেই শুধু এমপ্লয়ি রাখা লাগবে, সেটা তো না। তার মানে আপনি কোনো টেবিলের ভেতরে যে লিস্ট, ভেতরে যে কালেকশন, কোনো টেবিলে আপনি রো হিসাবে এমপ্লয়ি অবজেক্ট রাখবেন, কোনো টেবিলের রো হিসাবে আপনি প্রোডাক্ট রাখতে পারেন। তার মানে টেবিলটাও একটা জেনেরিক ক্লাস, সেই জন্য ওখানে আপনাকে একটা ক্লাস দিতে হয়। ঠিক আছে? তো তাহলে আমরা যদি প্যাসেঞ্জার রাখতে চাই তাহলে আমার কি লাগবে? প্যাসেঞ্জার লিস্ট। তাহলে আমি এখানে প্যাসেঞ্জার দিতে পারি, তাহলে এটাকে কি বলবো? প্যাসেঞ্জার লিস্ট। এখন অ্যারে লিস্ট, এখন এই প্যাসেঞ্জার লিস্ট ডট অ্যাড, মানে ওই যে লিস্ট ক্লাসের অ্যাড, অ্যারে লিস্ট ক্লাসের অ্যাড বা অ্যারে ক্লাসের অ্যাড, আপনি যেটা ইউজ করেন, আমরা এখানে অ্যারে লিস্ট ইউজ করছি। তাহলে আপনি অ্যারে ক্লাস ইউজ করেন বা অ্যারে লিস্ট ইউজ করেন, বা স্ট্যাক হলে আর অ্যাড হবে না, তখন হবে পুশ। আর কিউ হইলে তখন হবে এন কিউ, আর রিমুভ করলে ডি কিউ। হ্যাঁ, তো তাইলে এখানে যেহেতু ফিফো লিফো কোনো অর্ডার ম্যাটার করে না, এটা আপনি র্যান্ডমলি যে কোনো, তো আপনি অ্যাড মেথড আপনি ইউজ করতে পারেন। তাহলে প্যাসেঞ্জার লিস্ট ডট অ্যাড, অ্যাডের প্যারামিটার কি হবে? একটা প্যাসেঞ্জার ইনস্ট্যান্স। তাহলে আমরা যে P1 P2 কয়টা ডিক্লেয়ার করব? এই অ্যাড নিউ প্যাসেঞ্জার বাটন যদি আপনি 10 বার ক্লিক করেন, তাহলে অ্যারে লিস্টে আমি 10টা অ্যাড করে দেব। তার মানে বাটন ক্লিক করলে সে অ্যারে লিস্টে অ্যাড করে দেবে। So I can accumulate the objects. ওকে, তা আমি হয়তো ইনিশিয়ালি অ্যাকুমুলেট করে একবারে ডাটাবেজে কমিট করে দেবো, তাই অ্যারে লিস্টে যা থাকবে ডাটাবেজে, বা আপনি চাইলে একটা একটা করে ডাটাবেজে দিতে পারেন। তাহলে আমরা যদি এটাকে ইউজ করতে চাই, তাহলে দেখেন এখানে একটা ক্লাস দিয়েছি প্যাসেঞ্জার। এখন প্রশ্ন হলো, এই যে অ্যাড বাটনটা ক্লিক করলে, এইটা আমি এখন কমেন্ট করে রাখি। হ্যাঁ, এই জিরো প্যারামিটার নিয়ে আমরা এখন আর ইন্টারেস্টেড না। ঠিক আছে, এটা আমরা কনসেপ্ট বোঝার জন্য তখন ইউজ করছি, কনস্ট্রাক্টরের কনসেপ্ট বোঝার জন্য। এখন আর আমার নো লঙ্গার আই এম ইন্টারেস্টেড। তাহলে আমি বলবো যে আমার একটা পি, প্যাসেঞ্জার পি। পি, ঠিক আছে? তাহলে আপনি বলতেছেন যে পি ইকুয়াল টু নিউ প্যাসেঞ্জার। এখন এই পিটাকে আমরা কি করতে চাই? এটাকে আমরা এখন কনসোলে না দিয়ে আমরা যদি এখন আমাদের এটাকে একটু মডিফাই করি, খেয়াল করেন আমাদের fxml ফাইল কোথায়? ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার। ওকে, আমরা এখন দুইটা বাটন যদি আনি, একটা বাটন আমরা অ্যাকুমুলেট করব আর একটা বাটন আমরা শো করব। ঠিক আছে, তাহলে এটাকে যদি বলি যে ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার and accumulate to passenger list, এইটা একটা বাটন দিলেন। এরপর আপনি বললেন আরেকটা বাটন যে শো অল প্যাসেঞ্জার্স। ওকে, এখন আপনাকে প্যাসেঞ্জার গুলো অ্যাকুমুলেট করতে হবে। শো অল প্যাসেঞ্জার
ইনফো। এটার একটা অন অ্যাকশন লাগবে, তাহলে এটার অন অ্যাকশনে কি আছে, ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার বাটন অন অ্যাকশন, তাহলে এটাকে শো অল প্যাসেঞ্জার বাটন অন অ্যাকশন। এখন কি করতে হবে, এটাকে সেভ করতে হবে, তাহলে সেভ করে আবার আপডেট কন্ট্রোলার করতে হবে, তাহলে আরো একটা অন অ্যাকশন চলে আসবে কন্ট্রোলার, এই মুহূর্তে একটাই আছে। তো তাহলে আমরা যদি এটাকে আপডেট কন্ট্রোলার করি তাহলে আমরা দেখবো যে আমাদের এই যে আরেকটা অন অ্যাকশন চলে আসছে। তা এখন যে শো যে করবো, কোথা থেকে শো করবো, এই প্যাসেঞ্জার লিস্ট থেকে, প্যাসেঞ্জার লিস্ট থেকে। তাহলে আমার অ্যাড করতে গেলে এগুলো ডিলিট করে দেই, এগুলো কি আর দরকার আছে না, রেকর্ডিং এ পাবেন, তাহলে খামাখা এটা এই স্ট্রিংটা লাগবে জেন্ডারের জন্য। এই পিকে আপনি কি করবেন, এই পিকে আপনি কি করবেন, এগুলোকে ডিলিট করে দেওয়া ঠিক হচ্ছে না, কমেন্ট করে রাখলে ভালো হতো। আচ্ছা তাহলে কন্ট্রোল জেড দেই, ঠিক আছে। ওকে, এটা লাগবে। এখন আমরা বললাম যে প্যাসেঞ্জার পি ইকুয়াল টু, আচ্ছা জেন্ডারটা ডিক্লেয়ার করতে হবে, ওটা ওখানে নিয়ে গেছি। ওকে, এগুলো কমেন্ট করাই আছে, পুরোটা কমেন্ট করে দেই আরেকবার। ওকে, এখন এই পি কে আমি কি করব, পি তো তৈরি হয়ে গেল, হোয়াট উইল আই ডু নাও, আমার অবজেক্টিভ কি, অ্যাকুমুলেট করা, রাইট? তাহলে অ্যাকুমুলেট করব কোথায়, এই পিটা যদি প্যাসেঞ্জার না হয়ে ইন্টিজার হইতো, এটাকে কোথায় অ্যাকুমুলেট করতে পারতাম, একটা ইন্টিজার অ্যারেতে বা একটা ইন্টিজার লিস্টে বা একটা ইন্টিজার অ্যারে লিস্টে, কিন্তু পি তো প্যাসেঞ্জার, তাহলে এটা কোথায় অ্যাকুমুলেট করব, প্যাসেঞ্জারের প্যাসেঞ্জার নিজেই তো মডেল ক্লাস, তাহলে পি তো একটা অবজেক্ট, এটাকে হোল্ড করব কোথায়, আমি তো তাহলে আমাদের একটা ডিক্লেয়ার করা আছে, সেটার নাম কি, এই যে প্যাসেঞ্জার লিস্ট, আমরা তো বানাই রাখবো। তাহলে আপনি এখন কি বলবেন, প্যাসেঞ্জার লিস্ট ডট অ্যাড, এই যে দেখেন প্যারামিটার প্যাসেঞ্জার, ও নিজেই বলে দিচ্ছে। তাহলে এটা কি বোঝা গেল, তাহলে পি তে আমি বাটনটা যতবার ক্লিক করব, এই বাটনটা যতবার ক্লিক করব, প্যাসেঞ্জার লিস্টে একটা করে পি ঢুকে যাবে। পি তো ঢুকবে না, ওই যে নিউ প্যাসেঞ্জার যেটা পি দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, সেই নিউ প্যাসেঞ্জারটা ঢুকে যাবে। এনি কোশ্চেন? এখন খেয়াল করেন, পিটা আমরা ডিক্লেয়ার করেছিলাম কেন, হোয়াই ডিড উই ডিক্লেয়ার পি, একটা হ্যান্ডেল তো লাগবে ইনস্ট্যান্সটাকে রিপ্রেজেন্ট করতে হলে। কিন্তু এখন বিউটিটা হলো যে আপনার এই অ্যারে লিস্টের ইন্ডেক্সটাই তো হ্যান্ডেল, প্যাসেঞ্জার লিস্ট 0 is a passenger handle, passenger list 1 is a passenger handle, passenger list 2 is another passenger handle। তাইলে প্যাসেঞ্জার লিস্ট 1 প্যাসেঞ্জার লিস্ট 2 এগুলো দিয়েই আপনি ইনস্ট্যান্স ধরতে পারবেন, তাহলে আলাদা করে পির দরকার নাই, করতে পারেন এইভাবে।
কিন্তু আরো স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ হলো যে আপনি বলে দেন এখানে যে প্যাসেঞ্জার লিস্ট ডট অ্যাড এর প্যারামিটার হচ্ছে এই নিউ ইনস্ট্যান্স। You don't need P actually, কারণ আপনি যে প্যাসেঞ্জার লিস্ট যদি ট্রাভার্স করেন লুপের মধ্যে, ওই লুপ এলিমেন্টই আপনাকে হ্যান্ডেল হিসেবে কাজ করবে। সো আই নিড অ্যান এক্সট্রা P। তো এইটা না করে আপনি সরাসরি লিস্টে ডাইরেক্ট নিউ প্যাসেঞ্জারই অ্যাড করে দিতে, নিউ প্যাসেঞ্জার ইনস্ট্যান্স। তাহলে দেখেন এই যে অ্যানোনিমাস ইনস্ট্যান্স আপনি লিস্টে অ্যাড করে দিচ্ছেন। এই ক্ষেত্রে এই অ্যানোনিমাস ইনস্ট্যান্স লিস্টে অ্যাড করাটা ওকে, কারণ যখনই আপনি লিস্ট অ্যাড করে দিচ্ছেন, লিস্টের ইন্ডেক্স বেসিক্যালি বিকামস দ্য হ্যান্ডেল। ওকে, তো আমার লিস্টে অ্যাকুমুলেট হয়ে গেল। এখন আমি এখানে প্রিন্ট করব কিভাবে? অ্যালার্টে যদি দিতে চান তাহলে একটা অ্যালার্ট নেন। কি তো যদি আমি এফএক্সএমএল এ দেখা যায় আমাদের কোনো জায়গা নাই, এখন আমি নিচে একটা টেবিল বানাইতে পারি, যেটা আপনাদের মিড টার্মে করব, সেটাও আমরা দেখব। তো টেবিলে ঢোকার আগে আমরা যেহেতু এখানে কোনো লেভেল নাই, তাহলে দেখাবো কোথায়? তাহলে একটা অ্যালার্টে দেখাইতে, আপাতত অ্যালার্টে দেখাই, পরে টেবিলে কনভার্ট করব। কারণ টেবিল ইউজ করার আগে টেবিল নিয়ে একটু আলোচনার দরকার আছে, ওই জন্য উইদাউট ডিসকাশন টেবিল ইউজ না করাই ভালো। ওকে, তাহলে আমরা যদি অ্যালার্টে আনতে চাই, অ্যালার্ট রান টাইমে পপ আপ হবে, ওটার কোনো ডিজাইন নাই, তাহলে আমাকে একটা অ্যালার্ট ইনস্ট্যান্সিয়েট করতে হবে। অলরেডি আমরা করেছি কতদিন, রাইট? করি নাই? হ্যাঁ, তাহলে এখন আবার করব অ্যালার্ট এ ইকুয়াল টু নিউ অ্যালার্ট। অ্যালার্ট টাইপ আপনি এখন বলে দেন যে এটা কি টাইপের অ্যালার্ট হবে। আমরা তো দেখাচ্ছি কন্টেন্ট, তাহলে এটা ইনফরমেশন অ্যালার্ট, তাই না? তাহলে ইনফরমেশন অ্যালার্ট, অ্যালার্ট ইনস্ট্যান্সিয়েট করে ফেললাম। অ্যালার্টের কনস্ট্রাক্টর বলে দিলাম কি ধরনের অ্যালার্ট, তাহলে সে আইকনটা ওই ধরনের দেখাবে। কনফার্মেশন অ্যালার্ট হলে সে দুইটা বাটন দিবে, ওকে ক্যান্সেল। বাট ইনফরমেশন ওয়ার্নিং এরর হলে সে একটাই বাটন দিবে, ওকে। ওকে, আচ্ছা, এখন অ্যালার্টের আমি হেডার অপশনাল সেট করতে পারি, কন্টেন্ট তো আমাকে সেট করতেই হবে। তাহলে এ ডট সেট হেডার, হেডার টেক্সট, এখানে আপনি বলতে পারেন যে প্যাসেঞ্জার, অল প্যাসেঞ্জার ইনফো। তাহলে আইকনটার পাশে এটা দেখাবে, আর নিচে আপনি কন্টেন্ট দেখাই দেন। তাহলে আপনাকে এ ডট সেট কন্টেন্ট টেক্সট, এখানে আপনাকে একটা স্ট্রিং দিতে হবে str। নাও str এর কন্টেন্ট আপনার এখন বের করে আনতে হবে অ্যারে লিস্ট থেকে। অ্যালার্ট এর কন্টেন্ট কি হবে সেই টেক্সট, তো str তো আপনি জানেন না কি হবে, এখন বানাবেন str। তাহলে একটা স্ট্রিং নিয়ে নেন, স্ট্রিং str, ইনিশিয়ালি সেটাকে আপনি এমটি রাখতে পারেন। এখন এই str এর মধ্যে আপনি প্যাসেঞ্জারের ডাটাগুলো অ্যাকুমুলেট করবেন ফ্রম দ্য অ্যারে লিস্ট। তাহলে আমাকে একটা লুপ চালাতে হবে লিস্টটা ট্রাভার্স করার জন্য। এখন খেয়াল করেন একটা লুপের স্ট্রাকচার কি, ফর একটা ইন্ডেক্স ভেরিয়েবল ইউজ করেন যে i ইকুয়াল টু স্টার্টিং ভ্যালু সেমিকোলন i whatever the terminating condition, i less than something by greater than something সেমিকোলন, i কিভাবে চেঞ্জ হচ্ছে, প্লাস প্লাস মাইনাস মাইনাস ওয়াই, হ্যাঁ তাই না? তারপরে আপনি ওই যে অ্যারে নেম অফ i, এইটা আপনাকে এলিমেন্ট গুলো দিচ্ছে। এটা আপনি করতে পারেন, কিন্তু একটা ফর লুপ দিয়ে আপনাকে যদি বলা হয় যে প্রিন্ট 1 to 100, হাউ উইল ইউ ডু দ্যাট? আপনাকে একটা প্রবলেম দেওয়া হলো যে 1 থেকে 100 প্রিন্ট করেন, কিভাবে করবেন? না, প্রথমে আপনাকে একটা লুপ ইউজ করতে হবে। তাহলে কি লুপ ইউজ করতে পারেন এখানে? ফর লুপ। তাহলে কি লিখবেন? ফর, ওকে। তাহলে আমি যদি লিখি যে প্রিন্ট 1 to 100, আপনি কি বলবেন যে ফর i ইকুয়াল টু, হ্যাঁ প্রিন্ট i ইকুয়াল টু 0 1 to 100 1,
1 to 100 সরি, তাহলে তারপর একটা সেমিকোলন, তারপর হচ্ছে I less than ইকুয়াল টু 100, আর লেস দেন দিলে 101। 101 তারপর প্লাস প্লাস হ্যাঁ, এরপর কি করবেন? একটা হচ্ছে কি বলে প্রিন্ট, হ্যাঁ আউট, হ্যাঁ, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট তারপর হচ্ছে I আই। পাশে যদি আপনি একটা কমা দিতে চান, কমা স্পেস কমা, তাহলে এই 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে, হবে না? এখন এই লুপে কি আপনি কোনো কালেকশন অ্যাক্সেস করতেছেন? তার মানে যে কোনো পারপাসে আপনি একটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ ফর লুপ, কিন্তু আপনি যখন কালেকশন ব্রাউজ করবেন তখন এই ফর লুপের আরো স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পলিস্টিক ভার্সন আছে, যেটাকে বলা হয় ফর ইচ লুপ বা অ্যাডভান্স ফর লুপ। এটার সিনট্যাক্সটা কিরকম হবে? ফর, যেহেতু আপনি কালেকশন অ্যাক্সেস করতে চাচ্ছেন, তাহলে অ্যাক্সেস করতে চাচ্ছি, তার মানে আপনাকে এখন কালেকশন এলিমেন্ট টাইপ ওকে, তারপরে সেই টাইপের তারপর একটা কোলন, কোলন কালেকশন নেম। তাহলে এই ধরেন ভেরিয়েবল আমি এখানে বললাম ভ্যার, তাহলে ভ্যারটাই হচ্ছে আপনার বা ভ্যালটাই হচ্ছে আপনার এলিমেন্ট 1 by 1 ফ্রম দ্য কালেকশন। এইটা হচ্ছে আমার সিনট্যাক্স অ্যাডভান্স ফর লুপ বা ফর ইচ, এটা অনেক বেশি কনভিনিয়েন্ট। আমার যদি এখন একটা ইন্টিজার অ্যারে থাকে, ওকে, ইন্ট ARR ইকুয়াল টু, আপনি নিউ করে একটা একটা করে দিতে পারেন, বা আপনি যে ইনিশিয়ালাইজার লিস্ট দিয়ে একবারে দিতে পারেন। তাহলে আমি যদি এখন এটাকে ফর ইচ লুপ দিয়ে প্রিন্ট করতে চাই, তবে বলেন ফর, হ্যাঁ, তারপর ইন্ট I কোলন ইন্ট অ্যাড, তারপর ব্র্যাকেটের মধ্যে সব I, এখানে I কিন্তু 1 2 3 4 ওই যে I প্লাস প্লাস সেই I না, এই I হচ্ছে অ্যারের মানে প্রথমবার I হবে 11, তারপরের বার I হবে 22, নট 0 1 2, তারপরের বার I হবে, তার মানে আইটাই আপনার এলিমেন্ট। বা I যদি মিসলিডিং শোনায় আপনি এখানে ভ্যাল বলতে পারেন, তাহলে এই ভ্যালটাই হচ্ছে আপনার এলিমেন্ট। তাহলে আমার তো হচ্ছে কালেকশনের নাম কি? প্রোডাক্ট লিস্ট। এটা অ্যারে এর ক্ষেত্রেও ইউজ করা যাবে, অ্যারে লিস্টের ক্ষেত্রে ইউজ করা যাবে, যে কোনো কালেকশনের ক্ষেত্রে ইউজ করা যাবে। তাহলে আমরা এখানে কি করব? ফর বলেন প্যাসেঞ্জার, এলিমেন্টের টাইপ কি? প্যাসেঞ্জার, ওকে, ধরেন PSS কোলন, হ্যাঁ, প্যাসেঞ্জার লিস্ট। তাহলে PSS আমার একটা করে প্যাসেঞ্জারকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই যে প্যাসেঞ্জার লিস্ট 0, প্রথমবার PSS উইল রিপ্রেজেন্ট প্যাসেঞ্জার লিস্ট 0, তারপরের বার PSS উইল রিপ্রেজেন্ট প্যাসেঞ্জার লিস্ট 1 and so on till the end। আমাকে কোনো টার্মিনেটিং কন্ডিশনও দিতে হবে না যে I less than, এখানে ইন্ডেক্সের কোনো বিষয় নেই, এখানে ইন্ডেক্সের জায়গায় এলিমেন্টগুলোই চলে আসতেছে ডাইরেক্ট। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স অফ ফর ইচ লুপ ভার্সেস স্ট্যান্ডার্ড ফর লুপ। তো তাইলে এখন আমার কাজ কি? str প্লাস ইকুয়াল টু PSS ডট টু স্ট্রিং বানায় রাখছি না? মনে পড়ে নাকি পড়ে না? PSS প্যাসেঞ্জার লিস্ট না, PSS ডট টু স্ট্রিং। ওইটা না, মানে হচ্ছে আমাদের লিস্টটা ছিল, লিস্টে সব আপনি কোথায় অ্যাড করতেন লিস্টে? আপনি কোথায় অ্যাড করতেন এটা? প্যাসেঞ্জার লিস্টে। তাহলে প্যাসেঞ্জার লিস্টের এলিমেন্টই তো PSS, আর টু স্ট্রিং বের করে str এ অ্যাড করে দিচ্ছেন। ওকে ওকে স্যার, ধরেছিলাম ওগুলো মানে সব অলরেডি স্ট্রিং এ আছে। কোন স্ট্রিং এ আছে? ওই যে প্যাসেঞ্জার লিস্টের মধ্যে যে প্যাসেঞ্জার লিস্ট তো প্যাসেঞ্জার টাইপের লিস্ট, তাহলে ওর এলিমেন্ট গুলো তো প্যাসেঞ্জার অবজেক্ট। তাহলে PSS আপনাকে প্যাসেঞ্জার অবজেক্ট দিবে, আপনি তো বলতেছেনই PSS এর টাইপ প্যাসেঞ্জার, তাইলে কিন্তু আপনি তো প্রিন্ট করবেন স্ট্রিং ইকুইভ্যালেন্ট। তাহলে PSS ডট টু স্ট্রিং, সাথে আপনি এখানে একটা স্ল্যাশ এন লাগাই দেন,
str এর সাথে এই দুইটা অ্যাড হইতে থাকবে, লুপ ঘুরতে থাকবে। তাহলে সবগুলো আপনি পেয়ে গেলেন। এখন এই যে str কে আপনি অ্যালার্টে দেখাই দেন, দেখায় বলেন অ্যালার্ট ডট শো। Any question before I run this? Any question? দেখেন এটা হচ্ছে আমার মেথড, মানে ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার বাটনের অন অ্যাকশন। আমরা ইনপুট গুলো নিয়ে একটা প্যাসেঞ্জার তৈরি করে সরাসরি অ্যারে লিস্টে ঢুকাই দিই। তো যতবার আমি ওই ক্রিয়েট নিউ বাটন ক্লিক করব ততবার এই মেথডটা এক্সিকিউট হবে, ততবার ওই গিভেন ইনপুট গুলো ইউজ করে সে অবজেক্ট ক্রিয়েট করবে। এরপরে আমরা নো ভ্যালিডেশন যে আপনি প্যাসেঞ্জার আইডি ক্যানট বি রিপিটেড, তাই না, এরকম অনেক কিছু থাকবে। আমরা ওইসবে যাচ্ছি না, আমরা গুড ফেইথে ধরে নিচ্ছি যে ইনপুট ঠিকঠাক দিব। এরপরে আমরা ব্রাউজ করে এটাকে অ্যালার্টে দেখা দিচ্ছি। তাহলে দ্যাট ইজ দ্য ইউজ অফ লোকাল কালেকশন। আপনার লোকাল কালেকশন তো লাগবে অ্যাকুমুলেট করার জন্য। প্রত্যেকটা অপারেশন আপনি ডাটাবেস থেকে করতে পারবেন না, আপনাকে লোকালি কালেকশন হোল্ড করতে হবে। সো ইউ নিড অ্যারে লিস্ট। অ্যারে ইউজ করার ঝামেলা হইলো সাইজ ফিক্সড করে দিতে হবে। হ্যাঁ, তো অ্যারে লিস্ট হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, বাট ইউ ক্যান অ্যাড অ্যাজ মেনি এলিমেন্ট অ্যাজ ইউ ওয়ান্ট। An array list class is equipped with lot of useful methods. আপনি যে array list ক্লাসের ডকুমেন্টেশন দেখেন, you will find lot of important methods, যেগুলো ওই যে অ্যারে প্রসেসিং এ আপনি ইউজ করতে পারবেন। অ্যারে লিস্টটাকে রিভার্স করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। মাঝখানে একটা এলিমেন্ট অ্যাড করতে পারবেন, ফ্রন্টে অ্যাড করতে পারবেন। শুধু অ্যাড মানে শেষে অ্যাড করে, কিন্তু আপনি আরো অনেক মেথড আছে, অ্যাড ফ্রন্ট বা অ্যাড বলে ইন্ডেক্স দিয়ে দিতে পারেন। তাহলে ওই ইন্ডেক্সে সে ইনসার্ট করবে, সরাই দিবে, যেটা লিঙ্ক লিস্টে করা যায়। অ্যারে থেকে সেটা করা যাবে না, অ্যারে তো কন্টিনিউয়াস মেমরি, সরাবেন কিভাবে? কারণ সরাই যে পাশে ঠেলবেন, পাশের মেমরি আরেকজনকে অলরেডি দেওয়া হয়ে গেছে, হইতেও তো পারে। তাহলে তার মেমরি লোকেশনে তো আপনি স্টেপ ওভার করতে পারবেন না। কিন্তু আপনি লিস্টে যখন ঢুকাবেন, লিঙ্ক লিস্টে, তখন তো সে আসলে নতুন অ্যালোকেট করবে, যেখানে ফ্রি পাবে সেখান থেকে। আগের জন জানে কোথায় আর ও জানে পরেরটা কোথায়। তো কন্টিনিউয়াস হওয়ার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা যাই হোক, তাইলে জি, অ্যালার্টকে শো না করলে তো অ্যালার্ট শো করবে না, পপ করবে না। আপনি অ্যালার্ট বানাইছেন, কন্টেন্টও ঠিক করছেন, কিন্তু অ্যালার্টটা দেখাইতে হবে না। কখন দেখাবেন? যখন শো করবেন তখন দেখাবেন। শো আর শো ওয়েটের মধ্যে পার্থক্য হলো, শো ওয়েটে যতক্ষণ ওকে বাটন ক্লিক না করবেন ও যাবে না। আচ্ছা, তাহলে এখন যদি আমরা রান করি, আচ্ছা হ্যালো অ্যাপ্লিকেশন এটার নাম কেন? না, প্রজেক্ট ক্রিয়েট করলে হ্যালো ভিউ থাকে, হ্যালো কন্ট্রোলার থাকে, এই জন্য এটার নামও হ্যালো অ্যাপ্লিকেশন। তো হ্যালো ভিউ কি আমার দরকার আমার প্রজেক্টে? ইররিলেভেন্ট, তো ডিলিট করেন, ডিলিট। হ্যালো কন্ট্রোলার কি আমার দরকার আছে? ডিলিট। তাইলে আমার এই অ্যাপ্লিকেশনের নাম কি হ্যালো অ্যাপ্লিকেশন? খুব ভালো শোনাচ্ছে। তাহলে এটাকে আপনি রিনেম করেন, রিফ্যাক্টর রিনেম। তাহলে আপনি এখানে বলতে পারেন যে লঞ্চার ক্লাস অথবা মেইন অ্যাপ্লিকেশন ক্লাস, ওকে, এরকম কিছু একটা বলতে পারেন। এরকম একটা নাম দিয়ে দিতে পারেন। তাহলে এখন যদি আমরা এটাকে রান করি, ওকে, এখন কিন্তু আমার কনসোলে কিছুই আসবে না। ওকে, তাহলে আমি এখন দিলাম যে পাসপোর্ট নাম্বার B123, এনআইডি নাম্বার 111222, আচ্ছা নেম এ, মোবাইল, মেল, ইমেল, ডেট অফ বার্থ, গতকালকে জন্মাইছে, কোনো ভ্যালিডেশন নাই, কই থাকে? বসুন্ধরা। আচ্ছা, যেহেতু একটা টেক্সট এরিয়া, আপনাকে কিন্তু মাল্টি লাইন অ্যালাউ করবে, টেক্সট হলে কিন্তু একটাই লাইন। যাই হোক, এটা কি হবে? লিস্টে ঢুকে যাবে, লিস্টে অ্যাড হয়ে গেছে।
এক্সেপশন হয়েছে, বলেন কেন এক্সেপশন দিল? এখানে একটা নাল পয়েন্টের এক্সেপশন হওয়ার কথা, এই যে হয়েছেও নাল পয়েন্টের এক্সেপশন, বলেন তো কেন? এটা অন পারপাস। হ্যাঁ, জেন্ডার কি? জেন্ডারে তো আমি এই যে রেডিও বাটন কোনটা সিলেক্টেড সেটা চেক করতেছি। আমি আমার যদি তিনটাই আনচেক থাকে তাহলে তো ওখানে এমটি আসেই, তাহলে তো এমটি ঢোকার কথা। আমি তো জেন্ডার ইনিশিয়ালি একটা এমটি স্ট্রিং দিয়েই রাখি, তো কোনোটাই যদি আমি ঠিক না দিই তাহলে তো অ্যাটলিস্ট এমটি তো থাকবে। তাহলে এররটা হইল মানে ক্র্যাশ করলো কেন? কি নিউ করা হয় নাই? গুড, এটাকে নিউ করা হয় নাই, এটা আমি শুনতে চাচ্ছিলাম। আপনি প্যাসেঞ্জার নিউ করছেন, ঢোকাচ্ছেন কোথায়? অ্যারে লিস্টে। কিন্তু জাভাতে যে কোনো কালেকশনই আবার ক্লাস, তাহলে ওটাকেও তো নিউ করতে হবে। তাহলে প্যাসেঞ্জার লিস্টকে নিউ করবেন না? ওটা কি করছি? তাহলে ওটাকে কোথায় নিউ করতে হবে? ওটাকে আগে নিউ করে নিতে হবে। তাইলে আমি যদি এখানে বলি যে প্যাসেঞ্জার লিস্ট, আচ্ছা এগুলো মনে হয় করে সরে যাবে। ওকে, তাহলে এখানে যদি আমি বলি যে প্যাসেঞ্জার লিস্ট, এই যারা কথা বলতেছেন শোনেন, ডিক্লেয়ার তো করাই আছে ফিল্ড হিসাবে, ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। প্যাসেঞ্জার কেন? এটা তো অ্যারে লিস্ট, নিউ অ্যারে লিস্ট অফ প্যাসেঞ্জার টাইপ। এটা না দিলে সে এখান থেকে অলরেডি ডিক্লারেশন থেকে নিয়ে নেবে, কিন্তু এটা কোনো কোনো কম্পাইলার নাও নিতে পারে, এই জন্য এটা দিয়ে দিবেন। এখন আপনি প্যাসেঞ্জার লিস্ট কি হলো? এখন অ্যারে লিস্ট ইনস্ট্যান্স তৈরি হয়েছে, সো ইট ক্যান হোল্ড দ্য প্যাসেঞ্জার হ্যান্ডেল। তাহলে অ্যারে লিস্টের প্যাসেঞ্জার হ্যান্ডেল গুলো এখন আপনি ওই যে নিউ ঢুকাই দিচ্ছেন, ওগুলোই তখন ওই প্যাসেঞ্জার লিস্ট 0, 1, 2 হ্যান্ডেল হয়ে যাচ্ছে। এখন এটা কাজ করবে। আরেকটা জিনিস দেখেন, এখানে আরেকবার রান করার আগে আমি যদি ধরেন এটা যদি ক্র্যাশ না করতো তাহলে কি হইতো? এটা তো আমার ক্র্যাশ করছে এই রানটা, তাই না? কেন? প্যাসেঞ্জার লিস্ট আমরা ইনস্ট্যান্সিয়েট করেছিলাম না, সো উই হ্যাভ ডান দ্যাট। কিন্তু লেটস অ্যাজিউম যে ক্র্যাশ করে নাই, তাহলে এই বাটন ক্লিক করলে এখন কি হওয়া উচিত? তো হইলো কিনা আপনি বুঝবেন কি করে? আপনি তো ইউজার, আপনার কি কোনো ফিডব্যাক আছে এখানে ভিজুয়াল? তাহলে ফিডব্যাক থাকা উচিত। তাহলে ফিডব্যাক আপনি কিভাবে দিতে পারেন? অ্যালার্ট তো দিতেই পারেন, কিন্তু আর বেয়ার মিনিমাম কি করতে পারেন? ইউ ক্যান রিসেট অল দ্য ইনপুট। এই যে আপনি টাইপ করছেন এগুলো সব রিসেট করে দিতে পারেন, তাহলে তো ইউজার ক্লিয়ারলি দেখবে যে ও এগুলো কনজিউম করে ফেলছে। দিস আর কনজিউম, যে পোকোম্যান যেমন খেয়ে ফেলে না, হ্যাঁ, তো সেরকম সে এই ইনপুট গুলো টেক্সট ফিল্ড থেকে কনজিউম করে ফেলছে। যদি আপনি এগুলো ক্লিয়ার করে দেন তাহলে সেটাও একটা ফিডব্যাক হতে পারে। আর অ্যালার্ট দিয়ে যদি দেখানো যে প্যাসেঞ্জার অ্যাডেড, তারপরে আপনার এটা ক্লিন করা উচিত, নাহলে পরের প্যাসেঞ্জার অ্যাড করতে গেলে তাকে আবার ব্যাক স্পেস দিতে হবে প্রত্যেকবার, আগেরটা তো থেকে যাচ্ছে। ইটস নট ইউজার ফ্রেন্ডলি, তাই না? তাইলে আমরা আরেকবার রান করার আগে ওইটাও করে ফেলি। তাইলে আমার অ্যাটলিস্ট এই টেক্সট ফিল্ড এবং টেক্সট এরিয়াগুলোকে আমি কি করতে পারি? ক্লিয়ার করে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমি তো এখানে অ্যাড করলামই, এখন কুইট করার আগে, রিটার্ন করার আগে আমি এখন বলতে পারি যে আমার টেক্সট ফিল্ড কি কি ছিল, এনআইডি প্রত্যেকটাই ধরে ধরে ডট এই যে ক্লিয়ার, পর নেম হয়েছে এনআইডি ডট ক্লিয়ার, তারপর আর কি ছিল? জেন্ডার। জেন্ডার তো আমার রেডিও বাটন। টেক্সট ফিল্ড আর কি ছিল? ইমেল। না, কারণ একটা টেক্সট ফিল্ড ক্লাসের মেথড আর একটা, আর আপনি কি একই টেক্সট ফিল্ড কে বারবার ক্লিয়ার করবেন না আলাদা আলাদা টেক্সট ফিল্ড কে? তাহলে আলাদা আলাদা ক্লায়েন্ট হইতে হবে।
তাহলে প্রথম টেক্সট ফিল্ড কিভাবে পরের টেক্সট ফিল্ডের আইডি রিটার্ন করবে? হ্যাঁ ওটা প্রবলেম আছে। তাই না? ও তো ওটা পারবে না, কাজে এখানে ইন্ডিভিজুয়ালি কল করতে হবে। সেটা এক নাম্বার। আর দুই নাম্বার হলো ক্লিয়ার মেথড কি টেক্সট ফিল্ড রিটার্ন করে না ভয়েড রিটার্ন করে? এটা হয়। তাহলে ভয়েড হলো তো এমনি চেঞ্জ করতে পারবেন না, কারণ প্রিভিয়াস মেথড মাস্ট রিটার্ন দ্য ক্লায়েন্ট অফ নেক্সট মেথড, তাই না? আচ্ছা, ক্লিয়ার। তারপরে কি ছিল? ফোন ছিল। আমাদের টেক্সট ফিল্ড ছিল 4টা না 5টা? পাসপোর্টও মনে হয় ছিল। জি স্যার। পাসপোর্ট, এনআইডি, ইমেল, নেম, ফোন নাম্বার, ফোন, ইমেল, নেম, স্যার ইমেল হয়েছে, পাসপোর্টও নাম্বার হয়েছে, ফোনটা আছে। ফোন আছে, হ্যাঁ। কোথায় ফোন? মোবাইল লিখছিলাম, ওকে, মোবাইল। টেক্সট এরিয়া আছে, টেক্সট এরিয়া হচ্ছে অ্যাড্রেস। তো টেক্সট এরিয়াও তো আপনার টেক্সট ফিল্ডের মতোই ক্লিয়ার। আর ডেট ছিল। আচ্ছা, এখন রেডিও বাটন গুলোকে আপনি কি করতে পারেন? যদি সিলেক্টেড থাকে আনসিলেক্টেড করে দাও। তাহলে ইফ মেল রেডিও বাটন ডট ইজ সিলেক্টেড, এটা যদি ট্রু হয় তাহলে কি করব? মেল রেডিও বাটন ডট সেট সিলেক্টেড আছে নাকি নাই? এখন আমরা এখানে মূলামূলি করে তো লাভ নাই, ওর যা আছে সেটা নিয়ে আমাকে হ্যাপি থাকতে হবে, তাই না? লাইব্রেরি ক্লাস। হ্যাঁ, প্যারামিটার কি? তাহলে আপনি কি দিবেন? ফলস। মানে ও যদি ট্রু দেয় আপনি বলবেন ফলস। তাহলে আপনি এটা সবগুলো কি করবেন? এটা এক লাইনে লিখতে পারেন। এখানে কিন্তু এলসিফ হবে না, কারণ প্রত্যেকটাই তো আপনাকে, মানে প্রথম দুইটা ফেল করলে থার্ডটাও ফেল করতে হবে, তাই না? নাকি এলসিফ দেওয়া যাবে? প্রত্যেকটা তো আলাদা করে দেখি। দেখেন, ফিমেল হইলে ফিমেল তাহলে ফিমেল, আর থার্ডটা কি ছিল? ট্রান্স না আদার্স? ছিল। আচ্ছা, তাহলে ট্রান্স। তাহলে করলেন। আর কি বাকি আছে? স্যার ডেটও, ডেট পিকার। হ্যাঁ ডেট পিকার ছিল। ডেট পিকার, তাহলে দেখেন ডেট পিকারে কি মেথড আছে। তাহলে ডিওবি ডেট পিকার ডট, এখানে ক্লিয়ার বলে কোনো মেথড আছে? নাই। তাহলে এখানে কি করা যাবে বলেন দেখি? সেট দিয়ে দেখেন। তাহলে বলেন এখানে কি করা যেতে পারে? স্যার এটা তো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, কিন্তু ক্লিয়ার বলতে এটা তো টেক্সট ফিল্ড না যে কন্টেন্ট ক্লিয়ার করে দিলেন। সিলেকশনটাকে রিমুভ করতে হবে, তাই না? তাহলে আপনি আপনার ডেট পিকারে স্যার ডিসেবল একটা ছিল। ডিসেবল হলে আপনি আর ওটাকে ক্লিকই করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আপনারা বের করে আমাকে জানান নেক্সট ক্লাসে কিভাবে করবেন, দেখি বের করতে পারেন কিনা। তাহলে এই মোটামুটি হচ্ছে আমার একটা ফিডব্যাক যেটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা হইলে আর আপনার অ্যালার্টের দরকারও নাই, এমনি ইউজার বুঝবে যে কি হয়ে গেল। ওকে, এখন এখানে আরেকটা জিনিস আছে, খেয়াল করেন, যে রেডিও বাটন। বাই নেচার রেডিও বাটন কি? মাল্টি সিলেকশন অ্যাভেলেবল, অ্যালাউড নাকি নট অ্যালাউড? নট অ্যালাউড। তাইলে আপনাকে যদি আমি এখানে দেখাই
এখানে আমি যদি রেডিও বাটন আনি, এটা একটা রেডিও বাটন, এটা একটা রেডিও বাটন, এটা একটা রেডিও বাটন। ওকে, খেয়াল করেন, এটা একটা বেসিক জিনিস। চেক বক্স যদি আনি, এটা একটা চেক বক্স, এটা আরেকটা চেক বক্স, হ্যাঁ, আর এটা আরো দুইটা চেক বক্স। তো এখন আমি যদি এটাকে রান রান তো একটা কোড নাই, প্রিভিউ থেকে দেখাই। নাও শুড আই বি এবল টু সিলেক্ট মাল্টিপল চেক বক্স? রাইট, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, আপনি মাল্টিপল জানতে পারেন, তো আপনি চাইলে একাধিক দিতে পারেন। কিন্তু এখানে যদি হয় মেল ফিমেল ট্রান্স, তাহলে কি মাল্টিপল সিলেক্ট করতে পারবো যে একই সাথে মেল আর ফিমেল? না। কিন্তু দেখেন সে আমাকে মাল্টিপল সিলেকশন অ্যালাউ করতেছে, কিন্তু এটা তো বাই নেচার হওয়ার কথা না। তাহলে কেন সে করে, কেন আমাকে মাল্টি সিলেকশন অ্যালাউ করছে ইন রেডিও বাটন? কিন্তু রেডিও বাটনের কনসেপ্ট কি, যে আপনার যদি 5টা অপশন থাকে আপনি একটাই সিলেক্ট করতে পারবেন। এই যে 3টা রেডিও বাটনই তো আমি এখানে বসাইছি, তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন ওনার অ্যান্সারটা ঠিক আছে কিনা, বাট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট? মানে বেসিক্যালি এগুলো হচ্ছে ইউনিক। আমার খেয়াল করেন, আমি এখানে বললাম মেল ফিমেল ট্রান্স, আমি আরো 2টা রেডিও বাটন আনলাম, যে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। মানে আপনার এসএসসি আপনি কি পড়ে আসছেন, বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম? ও লেভেল করছেন নাকি এইচএসসি করে আসছেন? যেটাই করেন কোনোটাতেই প্রাইড হওয়ার বা শেম ফিল করার কিছু নাই, দুইটাই ভালো। আচ্ছা, এখন কথা হইল আমার রেডিও বাটন তো 5টা, সে যদি অটোমেটিক মিউচুয়াল এক্সক্লুসিভ করে, 5টা মিউচুয়াল এক্সক্লুসিভ হবে, তাহলে আমি মেল দিলে ফিমেল ট্রান্স, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম এই 4টা দিতে পারবো। কাজেই আমার যখন n নাম্বার অফ রেডিও বাটনস থাকবে, কাদের মধ্যে মিউচুয়াল এক্সক্লুসিভ হবে, সবার মধ্যে হবে নাকি একটা সাব গ্রুপের মধ্যে হবে? তার মানে আমাকে একটা গ্রুপে অ্যাসাইন করতে হবে বাটনগুলোকে। তো আমি যদি একটা বাটনগুলোকে একটা পার্টিকুলার গ্রুপে অ্যাসাইন করে দিই, 3টাকে যদি গ্রুপ 1-এ দেই, তাহলে এই গ্রুপ 1-এর মধ্যে এরা মিউচুয়াল এক্সক্লুসিভ হবে। এই দুইটাকে যদি গ্রুপ 2-তে দেই, তাহলে গ্রুপ 2-এর মধ্যে এরা মিউচুয়াল এক্সক্লুসিভ হবে। সেটা যদি না করি, সবগুলো অ্যালাউড, সবগুলোই ঠিক দেওয়া যাবে, সেটা কিন্তু আমরা করি নাই। ওকে, আমি ইনপুট দেওয়ার সময় একটাই দিচ্ছি, কিন্তু 2টা দিলে কিন্তু 2টাই থাকবে, তাই না? তাহলে আমাকে গ্রুপে অ্যাড করতে হবে। দুই ভাবে করা যায়, একটা আপনার সিন বিল্ডারে টগল গ্রুপ দিয়ে দিতে পারেন রেডিও বাটনের ক্ষেত্রে, আর একটা হলো আপনি কোডের মধ্যে একটা টগল গ্রুপ ইন্ট্রোডিউস করতে পারেন। তো সিন বিল্ডারে টগল গ্রুপ এটা এসওডিরা আপনাদের দেখাবে, আমি কোডে দেখাই দিচ্ছি। ওকে, তাহলে কিভাবে করবেন? তাহলে আপনি এই যে অ্যারে লিস্ট নিছেন না, একটা টগল গ্রুপ নেন, এই যে টগল গ্রুপ নাম, গ্রুপের নাম দিতে হবে, তাহলে টিজি1, যদি মাল্টিপল গ্রুপ করতে চান টিজি1, টিজি2, তাই না? তাহলে টিজি1। এখন দেখেন প্রত্যেকটা কন্ট্রোলার একটা মেথড থেকে ইনিশিয়ালাইজ, এই মেথডের কাজ কি? উইদাউট কলিং এটা নিজে নিজে অ্যাসাইন করে ফেলছে। অন অ্যাকশন মেথড কখন এক্সিকিউট হবে? প্রথমে সিনটা লোড হবে, লোড হওয়ার পরে আপনি যখন ইভেন্ট ট্রিগার করবেন, then it will be executed. If you do not trigger the event handler method will not be executed. But initialize method হচ্ছে
এফএক্সএমএলটা যখন লোড হবে, লোড হওয়ার সময় যদি আপনি কোনো কিছু রেডি করে রাখতে চান, কোনো ব্যাকগ্রাউন্ড কাজ করে রাখতে চান, দ্যাট ইজ দ্য প্লেস ফর ইনিশিয়ালাইজ। সো এফএক্সএমএলটা যখন লোড হবে, ইউ ওয়ান্ট টু ডু সামথিং রেডি, দ্যাট ইজ ইনিশিয়ালাইজ। এখন আসেন আপনাকে যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এই আইরাসে যদি আসেন, আমি যদি এখন এখানে লগ ইন বাটনে ক্লিক করি, কি হবে? ইভেন্টটা ট্রিগার হয়ে যায়, এটা আমাকে ধরেন আমার লগ ইন সাকসেসফুল হলো, এখন কি হবে? এটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তাহলে এখন আমি আছি লগ ইন ভিউ এফএক্সএমএল এ, এখান থেকে সে কোথায় যাবে? ফ্যাকাল্টি ড্যাশবোর্ড ভিউ এফএক্সএমএল। ওই এফএক্সএমএল এ যাওয়ার পরে আমি যদি কোনো কিছু ট্রিগার করি, তাহলে ওই এফএক্সএমএল কন্ট্রোলারের অন অ্যাকশন এক্সিকিউট হবে বা কোনো একটা ইভেন্ট হ্যান্ডলার মেথড এক্সিকিউট হবে। কিন্তু আমি যখন ফ্যাকাল্টি ড্যাশবোর্ডে যাচ্ছি, এই যে আমি গেলাম, আই হ্যাভ নট ডান এনিথিং। মানে এই ফ্যাকাল্টি ড্যাশবোর্ডে কি আমি কিছু করছি? জাস্ট মাত্র লোড হইল। এখন এই ফ্যাকাল্টি ড্যাশবোর্ড কন্ট্রোলারের ইনিশিয়ালাইজ কি কিছু করছে না করে নাই? হ্যাঁ, করেছে। কি করেছে? ফেচ করে নিয়ে এসেছে ডেটাবেস থেকে ডেটাগুলো। কি? স্যার হ্যাঁ, আপনার এই যে আমার কোর্স ইনফরমেশন, ইনফরমেশনগুলো এগুলো সে ডাটাবেস থেকে লোড করছে, বুঝতে পারছেন? এই যে এখানে লেভেলে আমার নাম দেখাচ্ছে, এগুলো করার জন্য তো আমি কিছু ক্লিক করে নেই, এগুলো লোড হওয়ার সময়ই হয়ে আছে। তাহলে এই কাজগুলো কে করলো? সিস্টেম ইনিশিয়ালাইজ। এই ফ্যাকাল্টি ড্যাশবোর্ড কন্ট্রোলারের ইনিশিয়ালাইজ, বুঝতে পারছেন? এখন এই যে অ্যাড্রেস তো আপনি টাইপ করে দিচ্ছেন না? এটা যদি আপনি একটা কম্বো বক্স থেকে সিলেক্ট করতে বলেন যে সিলেক্ট জিপ কোড, বা যদি আপনি আরেকটা ফিল্ড ইন্ট্রোডিউস করেন জিপ কোড, তাহলে এটা ড্রপ ডাউন লিস্ট থেকে নিতে হবে, ওটাতে আমরা আসবো। তাহলে এখন আগে আমরা এই টগল গ্রুপটাকে 3টা রেডিও বাটন যদি অ্যাসাইন করে দিই সেম গ্রুপ, তাহলে ওরা নিজেদের মধ্যে মিউচুয়াল এক্সক্লুসিভ হয়ে যাবে রান টাইমে। তাহলে ওটা যদি করতে চাই আমরা কি করতে হবে? টগল গ্রুপটাকে আগে, তাহলে ইনিশিয়ালাইজে আপনি টগল গ্রুপটাকে ইনস্ট্যান্টিয়েট করতে পারেন ইকুয়াল টু নিউ টগল গ্রুপ। এখন আপনার কাজ কি? তো আমরা ইনিশিয়ালাইজই করতাম না। কম্বো বক্সের আইটেমস গুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন, নাইলে তো কম্বো বক্স এমটি থাকবে। কারণ আপনি চান লোড হওয়ার সময় কম্বো বক্সের আইটেম গুলো দেখাবে, তাই না? ওটা আমরা দেখবো। তাইলে এখন আপনাকে কি করতে হবে? আপনি চান যখন লোড হবে রেডিও বাটন গুলো মিউচুয়াল এক্সক্লুসিভ হয়ে থাকবে অটোমেটিক। না, শো তো করবেই, লোড হইলেই তো শো করবে, যেহেতু নোড এফএক্সএমএল নোড শো তো করবেই। কিন্তু আপনি চান শো করলেই খালি হবে না, দে শুড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। Selection of radio button should be mutually exclusive from the very beginning. তাইলে ইনিশিয়ালাইজে এটা আপনাকে নিশ্চিত করতে হবে, কারণ ইনিশিয়ালাইজ দ্য মেথড ইজ দ্য অনলি প্লেস যে লোড হওয়ার সময় যা করার করে ফেলে। তাহলে আমি এখন কি করব? মেল রেডিও বাটন ডট সেট, এই যে টগল গ্রুপ কি দিব? কি হবে? TG1। গুড। এখন পরেরটাতে যদি TG2 দিই তাহলে কিন্তু মিউচুয়াল এক্সক্লুসিভ হবে না, 3টাতেই TG1 দিতে হবে। Then these 3 radio button belongs to same toggle group, so they will be mutually exclusive. এটা আমি কোডে করলাম, এটা সিন বিল্ডারে করে। সিন বিল্ডারে করলে এই কোড লাগবে না। ওকে, হ্যাঁ, আমি এখানে ইনিশিয়ালাইজ মেথডে বলে দিলাম যে আমার এই 3টা রেডিও বাটন বিলংস টু সেম টগল গ্রুপ, which one? TG1। মানে রান টাইমে ওরা মিউচুয়ালি এক্সক্লুসিভ থাকবে। আমি কোডের মাধ্যমে একটা টগল গ্রুপ অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করে অ্যাসাইন করলাম, কিন্তু এটা নেসেসারি না। সিন বিল্ডারেও প্রত্যেকটা রেডিও বাটনে টগল গ্রুপ অ্যাসাইন করা যায়, ঠিক আছে? ওটা আর একটা ওয়ে, সেক্ষেত্রে আপনাকে এই কোডটা এখানে লিখতে হবে না, আর সেই ক্ষেত্রে আপনার এফএক্সএমএল এর কোডের মধ্যেই টগল গ্রুপের ব্যাপারটা চলে আসবে। ওইটা এসওডিটা আপনাদের দেখাবে, ঠিক আছে? দুইটা জিনিস আমি আর দেখাচ্ছি না। হ্যাঁ,
টগল গ্রুপটা যখন আগে হচ্ছে করছি বাহিরে মানে ইনিশিয়ালাইজের উপরে যখন এটা ডিক্লেয়ার করেছি, এটা ভিতরে মানে ফিল্ড হিসাবে ইউজ করলে কি হবে, ইট ইজ অ্যাক্সেসিবল বাই অল মেথডস। কিন্তু আপনি যদি লোকালি ডিক্লেয়ার করেন, ইট ইজ অ্যাভেলেবল অনলি টু দ্যাট মেথড অনলি। এখন সেরকম হলে আপনি লোকাল করবেন, আর যদি মাল্টিপল মেথড থেকে ইউজ করতে হয়, যদিও টগল গ্রুপ অন্য কোথাও ইউজ হবে না, সো এইটা ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা তাহলে এটা একটু টেস্ট করে দেখব। এখন আমরা কি একটা কম্বো বক্স ইন্ট্রোডিউস করতে চাই? কতক্ষণ আছে? 10 মিনিট নেওয়া যায়, তাহলে এটা শেষ করে দিই। আচ্ছা, কম্বো বক্স না হয় আমরা নেক্সট ক্লাসে দেখলাম। তাহলে এখন আমরা কি করব? Should work and the radio button also should be mutually exclusive. Okay, so let's run it. Oh, এটা ঝামেলা আছে। ঝামেলা হ্যাঁ, ক্লিয়ার রেডিও বাটন সবগুলোই তো আমি ই করে দিলাম না, ডিসেবল করে দিলাম। এই যে সবগুলো রেডিও বাটনকে তো আমি ডিসেবল করে দিলাম, তাহলে আমার মেল ফিমেল বা ট্রান্স যেটাই সিলেক্টেড থাকুক সেটা ডিসেবল হয়ে যাবে। কাজেই শুধু ডেট স্টিকারটা করা হয়নি, বাকি সবই ক্লিয়ার করা হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, বলেন 47 নাম্বার লাইন। কি সমস্যা? নিউ তো করাই লাগবে, কিন্তু 47 লাইন itself is the problem. Logically it will not give you the desired output. কেন? প্যাসেঞ্জার লিস্টে এটাও তো ডিফাইন করা হয়েছিল। হ্যাঁ, এটা তো ডিক্লেয়ার করে রাখছি ফিল্ড হিসাবে, এই যে প্যাসেঞ্জার লিস্ট। কিন্তু এটাকে তো নিউ করতে হবে, করলাম, কিন্তু নিউ করাটাই এখানে সমস্যা ক্রিয়েট করবে। কেন বলেন তো? দেখেন স্ক্রিনটা দেখেন, নিউ করাটা সমস্যা না, প্লেসিংটা সমস্যা। প্লেসমেন্ট অফ নিউ, নিউটা কোথায় করছেন? হ্যাঁ, তো সমস্যা কি? এই বাটনটা যদি ক্লিক করি, এই মেথডটা এক্সিকিউট হবে, তাহলে প্রত্যেকবার সে নিউ করবে, তাহলে অ্যারে লিস্টটা নতুন করে নিউ হবে এভরি টাইম। সো ইওর অ্যারে লিস্ট উইল হোল্ড অনলি ওয়ান আইটেম। বুঝতে পারছেন? এটাকে ফিল্ড ডিক্লেয়ার করতে হলো কেন? কারণ এটা ক্রিয়েট মেথডেও দরকার, আবার এই শো মেথডেও দরকার। এটা লোকাল করা যাবে না, ফিল্ড করতে হবে। সলিউশন কি? প্রবলেম তো বুঝছেন, প্রবলেম কি? তাহলে সলিউশন কি? গুড, এটাকে ইনিশিয়ালাইজে দিতে হবে। ইনিশিয়ালাইজ তো বারবার এক্সিকিউট হবে না, এটা শুধু লোড হওয়ার সময় এক্সিকিউট হবে। এটা ওয়ান পারপাস আপনাকে বোঝার জন্য। তাহলে এটা আমাকে ইনিশিয়ালাইজেই নিউ করতে হবে। এখন কি হবে? বাটন যতবারই ক্লিক করি, লিস্ট কিন্তু বারবার ক্রিয়েট হবে না, লিস্ট একবারই ক্রিয়েট হয়েছে, সো অ্যাড হইতে থাকবে একটার পর একটা। কিন্তু ভেতরে নিউ করলে কি হবে? প্রত্যেকবার সে নতুন করে লিস্টটাকে, আগের নিউটাকে সে ওভাররাইট করে ফেলবে। আগের নিউটা তখন গার্বেজ কালেক্টর রিক্লেম করে ফেলবে। তাহলে আগে যা অ্যাড করছেন সেটা তো নাই, নতুন করে নিউ করে আপনি নতুন করে অ্যাড করতেছেন। তাহলে যতবারই বাটন ক্লিক করেন শুধু শেষেরটা পাবেন। কিন্তু এখন কি হচ্ছে? আমি ইনিশিয়ালাইজে নিউ করে রেখে দিলাম ওয়ান টাইম, ক্রিয়েট বাটনে শুধু অ্যাড হয়ে যাচ্ছে। তো অ্যাড তো হচ্ছে ওই পুরোনোটাতেই। সো নাও শো বাটনে ওই পুরোনোটাই আমি ইউজ করতেছি। সো নাও ইট শুড ওয়ার্ক। সো লেটস টেস্ট অ্যান্ড গো হোম। আচ্ছা, সো P1 1111 A plus 881 male এখানে ফিমেলে ক্লিক দিলে কি সিলেক্ট হবে? হবে না,
টগল গ্রুপ না থাকলে দুইটাই সিলেক্ট হইতো, এখন হবে না। এখন ক্লিক করলে এগুলো সব ক্লিন হয়ে যাবে। আমি একটা ফিডব্যাক পেলাম যে এটা কনজিউমড। ওকে, এখন দেন P2 হ্যাঁ, ওই যে অ্যারে লিস্ট অ্যাড করার পরেই তো আমি ক্লিয়ার গুলো করলাম, রেডিও বাটনকে আনচেক করলাম। একটা অ্যালার্ট ক্রিয়েট করে রাখা হয়েছিল না? অ্যালার্টে আউটপুট দেখাবো, আমি তো এখানে অ্যাকুমুলেট করতেছি। শো আউটপুট কপি করি না, আমি টু স্ট্রিং গুলো নিয়ে অ্যালার্টে দেখাই দিচ্ছি। ধানমন্ডি, তাহলে এখন এই যে আমাকে অ্যালার্টে দেখাবে, এই যে ইনফরমেশন অ্যালার্ট। আপনি যদি আরেকটা লাইন স্পেস দিতে চান তাহলে আরেকটু ভালো হবে। এটা তাহলে আপনি কি করতে পারেন, এই যে এখানে str প্লাস ইকুয়াল টু করতেন না, লুপ ঘোরানোর আগে দুইটা দিয়ে দেন, তাহলে পরে প্রত্যেকটার মাঝখানে একটা করে গ্যাপ আসবে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড। তাহলে আমরা মিডের দিকে কতটুকু গেলাম? মডেল ক্লাসে ফিল্ড বলে দেওয়া থাকবে, ধামাধাম ফিল্ড ডিক্লেয়ার করতে পারেন কিনা প্রপার টাইপ অনুযায়ী 5 মার্ক। কনস্ট্রাক্টরস, গেটার্স, সেটার্স, টু স্ট্রিং এগুলো জেনারেট করে ফেলবেন, 5 মার্ক। কত হইল? একটা কাস্টম মেথড থাকবে, 5 মার্ক, 15 মার্ক। কাস্টম মেথড মানে যেটা অটো জেনারেট করা যায় না, তার মানে আপনাকে নিজেকে পারপাস অনুযায়ী লজিক ঠিক করতে হবে। এখন ধরেন আপনার না, এগুলো তো হ্যান্ডলার মেথড, মডেল ক্লাসের কাস্টম মেথড। ধরেন আপনাকে বলা হলো যে আপনার মডেল ক্লাস হচ্ছে অ্যারে, মানে এখানে বলা হলো যে আপনার কাস্টম মেথড টু show the mode of the array বা median mode of the array। তাইলে আপনাকে এখন একটা মেথড লিখতে হবে যে পাবলিক ভয়েড শো স্ট্যাটিস্টিক বলে একটা মেথড বানাইলেন। ওটার মধ্যে এখন আপনাকে লজিক লিখতে হবে যে অ্যারেটাকে সর্ট করে নেবেন, কারণ মিডিয়ান বের করতে হলে সর্ট করতে হয়। তারপরে যেটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটা মড, আর অ্যাভারেজ হচ্ছে মিন। তাহলে এইটা কি আপনি অটো জেনারেট করতে পারবেন? তাহলে আপনাকে একটা ছোট কাস্টম মেথড, যেটা ছোট 5-10 লাইনের বেশি না, সিম্পল লজিক, একটা কাস্টম মেথড আপনার মডেল ক্লাসে বলে দেওয়া। এখন এটা অ্যারে বলে আমি এটা বললাম। আপনার মডেল ক্লাস হতে পারে প্যাসেঞ্জার, আপনার মডেল ক্লাস হতে পারে ম্যাট্রিক্স, আপনার মডেল ক্লাস হতে পারে বিল, আপনার মডেল ক্লাস হতে পারে এয়ারলাইন্স টিকিট, আপনার মডেল ক্লাস হতে পারে ট্যাক্স সার্টিফিকেট, হোয়াট এভার ইট ইজ। তো 15 মার্ক। সিন বিল্ডারে গিয়ে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসালেন, সমান হইলো না বা কাতারা হইলো, এটার জন্য কোনো মার্ক নাই। ডোন্ট ওয়েস্ট টাইম, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, 10 মার্ক। কোড সেকশনে গিয়ে এফএক্স আইডি অন অ্যাকশন 5 মার্ক, 15 মার্ক। তাহলে 15 কত হইলো? 30। আপনারা কি একটা স্যাম্পল দেখতে চান মিড টার্মের? আজকে না, আচ্ছা ঠিক আছে, ওকে, নেক্সট ক্লাস। না, একটা কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করে ফরম্যাটটা আলোচনা করব। এখন এই যে আপনি এখন আপনার যে অ্যারে লিস্টে অ্যাকোমোলেট করতেছেন না, অ্যারে লিস্টে অ্যাকোমোলেট করার পরে এই অ্যারে লিস্টটাকে প্রসেস করে আপনাকে একটা কোয়েরি প্রসেসিং করে রেজাল্ট এনে টেবিলে দেখাইতে হবে। তো ওইটাই আপনাদের মিডটা, ওইরকমই হবে। ঠিক আছে, মিডের